বুড়িমা ঘরে আছো? আমি রাখাল এসেছি, একবার বাইরে এসে একটু আমার কথা শোনো। এই তোরে রাখাল, আমি ঘরের ভেতরেই আছি। তুই সকাল সকাল আমার এই ভাঙা ঘরে এসেছিস দেখে বড় ভালো লাগলো। বুড়িমা, তুমি আজকে কেমন আছো? ঘরের ভেতর কোনো কিছুর অভাব আছে কিনা তা জানতে আমি চলে এলাম। তুই যদি আমার পাশে না থাকতি, তবে এই বুড়ো বয়সে আমার যে কি অবস্থা হয়ে যেত তা ভাবলেই কান্না পায়। তুমি অমন করে আক্ষেপ করো না বুড়িমা, নিজের মনের ভেতর কোনো রকম চিন্তা এনো না। আমার নিজের পেটের ছেলে মেয়েরা তো কোনোদিনও এসে আমার একটা খোঁজ খবর পর্যন্ত নেয় না রে। এই একলা ভাঙা ঘরে আমি সারাটা দিন পড়ে থাকি। বুড়িমা, আমারও তো এই পৃথিবীতে তুমি ছাড়া আপন বলতে আর কেউ মানুষ অবশিষ্ট নেই। তুই খাঁটি মনের ছেলে রে রাখাল, বিপদের দিনে তুই আমার এই ভাঙা ঘরের দুয়ারে এসে দাঁড়িয়েছিস। যতদিন আমি এ পথে বেঁচে আছি আমি এক মনে তোমার সমস্ত খেয়াল রাখব। তুমি আর নিজের মনকে ছোট করবে না। কানাই বাবু, আমি গায়ের দক্ষিণ ধারের বড় ফাঁকা জমিটা নিয়ে একটা নতুন কথা বলতে এলাম। কিরে চন্দু, হঠাৎ কি এমন নতুন কথা মনে এলো? সবকিছু গুছিয়ে স্পষ্ট করে আমার সামনে বল। আমাদের ওই জমির পাশে একটা পুকুর তৈরি করা হলে কেমন হয় বলুন তো? সেখানে অনেক মাছ চাষ করা যাবে। চন্দু, তোর এই নতুন বুদ্ধিটা কিন্তু মোটেও মন্দ নয়, তবে পুকুর খনন করবার জন্য চারিদিকে ভালো জায়গা খুঁজতে হবে। কানাই বাবু, জায়গা তো আমাদের হাতের কাছেই আছে। গ্রামের ওই রাখাল নামের ছেলেটার একটা বড় গাছ আমাদের সীমানা জায়গায় হিলে পড়ে রয়েছে। তাই নাকি? ওই বড় গাছটা আমাদের সীমানার ভেতর কিভাবে চলে এলো তা আমি খেয়াল করিনি তো। ওই গাছটা একেবারে কেটে ফেললে আমাদের এই পুকুর খনন করবার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই চান্তু, তুই হাট থেকে লোক ডেকে ওই পচা ওই গাছটা কাটবার একটা ভালো ব্যবস্থা কর, চল। গোপাল, তুই এই ভর দুপুরে পথ ধরে একা একা কোনো কাজের ধান্দায় হন্তদন্ত হয়ে যাচ্ছিস রে? মা, আমি একটু হাটের দিকে যাচ্ছি। ঘরের জন্য কিছু দরকারি সওদা কিনতে হবে, আমার তাড়া আছে। গোপাল, আমি তো তোদের কাছে কোনো বড় রকম খাওয়া পড়া কিছু বাড়তি জিনিস একটা দিনও চাই না রে। মা, এখন পথের মাঝে দাঁড়িয়ে অমন পুরনো কাসুন্দি ঘাঁটলে আমার হাটে যাওয়া দেরি হয়ে যাবে। তোরা তো অন্তত নিজের এই জন্মদাত্রী মায়ের একটুখানি খোঁজ খবর নিতে পারিস। এই বুড়ো বয়সে আমি বড় একা। এত কিছুর বাড়তি সময় আমাদের হাতে নেই মা। নিজেদের সংসার চালাতেই আমরা হিমশিম খাচ্ছি। নিজের মায়ের মুখটা দেখার জন্য একটুও সময় তোদের এই সংসারে বের করতে পারিস না? নিজেদের এই অভাবের সংসার নিয়েই তো বাঁচি না, তার উপর তোমাকে আর আলাদা করে দেখবো কখন? আমার মনটা কেঁদে ওঠে রে গোপাল। তুই আমার পেটের সন্তান হয়েও আজ এমন কড়া কথা বললি। তুমি মন খারাপ করো না মা, তাও মাঝে মধ্যে আমি সময় করে তোমার ভাঙা ঘরে গিয়ে দেখে আসবো, কোনো সমস্যা নেই। কানাইবাবু, আপনারা কুঠার হাতে এতগুলো লোক নিয়ে আমার এই পুরনো গাছের সামনে কেন? রাখাল, এই গাছটা আমাদের সীমানার জায়গায় হেলে আছে, আমরা এখানে একটা পুকুর খনন করবার জন্য গাছটা কেটে ফেলবো। কানাইবাবু, আমি হাত জোর করে বলছি, আমার এই গাছ কোনোভাবেই কাটা যাবে না, আপনারা এখান থেকে ফিরে যান। রাখাল, কেমন করে রেগে বাধা দিস নে, গাছটা আমাদের শান্তি মতো কাটতে দে, তোকে আমি এর বদলে অনেক ভালো পয়সা দেবো। কানাইবাবু, আমার অমন লোভের পয়সার কোনো দরকার নেই। এই গাছটা আমার পুরনো গাছ, এর সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। রাখাল, তুই একটা সামান্য গাছের জন্য এত বড় জিদ করিস না, পুকুরটা আমাদের গ্রামের জন্য জরুরি। আমি এই গাছ কোনোভাবেই কাটতে দেব না কানাইবাবু, আপনারা আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে না থেকে নিজেদের পথ ধরুন। তোর অহংকার কিন্তু মোটেও ভালো নয় রাখাল, আজকে তোকে আমি কিচ্ছু বললাম না, আমরা এখন চলে যাচ্ছি। দিদি, ঘরে আছো নাকি? একবার বাইরে এসে আমার কথাটা শোনো, দরকারে তোমার ভাঙা দুয়ারে এলাম। কানাই বাবু, তুমি এই মাঝ সন্ধ্যায় হঠাৎ আমার এই গরিবের ঘরে কেন এসেছো? কোনো সমস্যা হয়েছে নাকি? দিদি, ওই রাখাল ছেলেটা তো তোমার অনুগত, ও তোমার সমস্ত কথা শোনে, তুমি ওরে বুঝিয়ে বলো।
কানাই বাবু, রাখালকে আমি কোন বিষয়ে বোঝাবো তা তো আগে আমার সামনে একটু স্পষ্ট করে গুছিয়ে বলো। দিদি, রাখালকে বলো যেন বড় গাছটা আমাদের কেটে ফেলতে দেয়। গাছটা কাটলে তোমায় আর রাখালকে আমি অনেক ভালো টাকা দেবো। কানাই বাবু, ও তো টাকার লোভ দেখিয়ে কোনো লাভ নেই। রাখাল ওই গাছটাকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসে। দিদি, এই পুকুরটা আমাদের জন্য দরকারি। গাছটা কাটতে দিলে তোমাদের দুজনেরই অনেক বড় লাভ হবে। কানাই বাবু, আমি নিজে থেকে তোমায় বারণ করে দিচ্ছি, আমরা এই গাছ কোনো টাকার মায়ায় পড়ে বিক্রি করব না। দিদি, তুমিও যখন রাখালের মতো অমন কড়া সুরে বারণ করে দিলে, তখন আমি আর কোনো নতুন কথা বলবো না। কানে বাবু, এই বুড়ি আর রাখাল দুজনে মিলেই তো আমাদের পুকুর খনন করবার কাজে বাধা দিয়েছে। আরে চান্দু, দুজনে এক সুরে গাছ কাটতে বারণ করে দিল। এখন এই অবস্থায় আমরা কি করতে পারি বলতো? বাবু, আপনি চিন্তা করবেন না, আপনি অনুমতি দিলে আমি মাঝরাতে লোক নিয়ে গিয়ে অন্যায়ভাবে গাছটা কেটে ফেলে দিয়ে চলে আসবো। না চান্দু, তুই অমন নোংরা অন্যায়ের কথা নিজের মুখেও আনবি না। জোর করে কারোর জিনিস কেটে ফেলা তো ঠিক নয়। কানে বাবু, ওই গাছটা না কাটলে তো আমাদের এত বড় পুকুর খননের কাজ খননের কাজটা একেবারে মাঝপথে বন্ধ হয়ে যাবে। চান্দু, তুই পুকুর খনন করবার জন্য গ্রামের অন্য কোনো খালি জায়গায় নতুন করে ভালো জমি খোঁজবার ব্যবস্থা কর। কানে বাবু, ওরা কিন্তু আমাদের সীমানার উপরে অধিকার খাটাচ্ছে। আপনি এভাবে ওদের ছেড়ে দিলে গ্রামে আপনার সম্মান থাকবে না। চান্দু, ছড়া মতো কথা বলিস না তুই। ওদের গাছ কাটা উচিত নয়। ওই গাছের বিষয়ে আমি আর কোনো নতুন কথা বা নতুন ঝামেলা শুনতে চাই না, ঠিক আছে? কানাইবাবু, আমি আপনার সাথে একটা জরুরি কথা আলাদা করে বলতে এখানে একলা চলে এলাম। রাখাল, তুই হঠাৎ এই বিকেলের সময় আমার ঘরে কেন এসছিস? নতুন কোনো সমস্যা নাকি? কানাইবাবু, আমি আপনার কাছে খুব করে অনুরোধ করতে এসেছি যেন আমাদের এই বড় গাছটা আপনারা না কাটেন। রাখাল, তুই অমন করে ভয় পাচ্ছিস কেন? আমি তো তোদের সেই গাছ কাটার সিদ্ধান্ত একেবারে বদলে ফেলেছি। কানাইবাবু, ওই গাছটা আমার স্বর্গীয় বাবার শেষ স্মৃতি। ওটার সাথে আমাদের জীবনের অনেক বড় আবেগ জড়িয়ে আছে। তোর মনের এই কষ্টটা আমি ভালো করে বুঝতে পারছি রে রাখাল, তুই আর চিন্তা করিস না। কানাইবাবু, আপনার এই ভালো মনের কথা আমি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত ভালো করে মনে রাখব। রাখাল, তুই ভালো এবং খুবই পরিশ্রমী একজন মানুষ। তোকে আমি নিজের খুশি থেকে কিছু পয়সা দিচ্ছি, তুই এটা রেখে দে। কানাইবাবু, আমার অমন পয়সা নেওয়ার কোনো দরকার নেই। আপনার একটু দয়াটুকু আমার কাছে অনেক পাওয়া। রাখাল, তুই আমার নিজের ছেলের মতো বাপ। আমার দেওয়া উপহার তোকে নিতেই হবে। তোর যে কোনো খারাপ সময়ে পয়সা কাজে লাগবে, বুঝলি? রাখাল রে, চারিদিকে জল কেমন ঘরের ভেতরে মাটির মেঝে পর্যন্ত চলে এসেছে রে। এই বন্যায় আমি এখন কোথায় যাব বলতো? বুড়িমা, তুমি নিজের ঘরের ভেতরে অমন করে একলা দাঁড়িয়ে কেঁদো না। আমি এই ভেলাটা নিয়ে তোমার জন্যই এসেছি। রাখাল, আমার এই ঘরের সমস্ত জিনিসপত্র তো বন্যার জলের তোড়ে একেবারে ভেসে নষ্ট হয়ে গেল রে। তুমি ওসব ভাঙা জিনিসের মায়া একেবারে ছাড়ো বুড়িমা। তুমি নিজের হাতটা বাড়িয়ে আমার এই ভেলায় উঠে এসো। রাখাল, এই দুর্যোগের দিনে তুই ছাড়া আমার এই পথে আর কেউ আপন মানুষ পাশে নেই রে। বুড়িমা, তুমি নিজের মনে আর ভয় এনো না। আমি তোমার জন্য নিরাপদ একটা নতুন ব্যবস্থা করে দেব। রাখাল, এই চারিদিকের জল একেবারে কমার আগে আমরা দুজনে এই পথের কোন জায়গায় গিয়ে আশ্রয় নেব রে? বুড়িমা, তুমি আর আমি এখন থেকে এক জায়গাতেই একসাথে থাকবো। চলো আমরা এই ভেলাটা নিয়ে রওনা দিই। রাখাল রে, তুই এই গাছের ওপরে এত সুন্দর একটা ঘর কিভাবে বানালি তা ভেবে আমি অবাক হচ্ছি। বুড়িমা, এই দুর্যোগের রাতে চারিদিকের বন্যার হাত থেকে বাঁচতে এর চেয়ে নিরাপদ কোনো ভালো জায়গা আর আমাদের পথে ছিল না। রাখাল, তোর এই বুদ্ধি দেখে আমার মনটা আজ ভালো হয়ে গেল রে। তুই আমার অনেক বড় উপকার করলি। বুড়িমা, তুমি এখন একটু নিচের গায়ের দিকে তাকিয়ে দেখো। গ্রামের সমস্ত মানুষের ঘরের ভেতর থেকে জল ঢুকে গিয়েছে। হ্যাঁ রে রাখাল, কেউই এখন নিজের ঘর থেকে বাইরে বের হতে পারছে না। সবার ঘরেই এখন খাবারের মস্ত অভাব। বুড়িমা,
এই বিপদের দিনে গ্রামের এতগুলো মানুষ না খেয়ে কষ্ট পাবে, এটা তো কোনোভাবে সহ্য করা যায় না। রাখাল, আমাদের তো নিজেদের সামর্থ্য কম। এই অবস্থায় আমরা দুজনে মিলে গাঁয়ের লোকেদের জন্য কী বা করতে পারি বল? বুড়িমা, কানাইবাবু আমাকে ভালো কিছু টাকা দিয়েছিলেন, চলো আমরা দুজনে মিলে সেই টাকা নিয়ে বড় বাজারে চলে যাই। রাখাল, তুই খাঁটি কথা বলেছিস রে। আমরা বাজার থেকে সমস্ত চাল ডাল কিনে এনে নিজেদের এই গাছের ঘরে রান্না করে সবাইকে খাওয়াবো। গোপাল, তুই এই দুর্যোগের দিনে বাজারের পথে একলা একা কি করছিস রে? তোর ঘরের সংসারের এখন কি অবস্থা? আমায় একটু গুছিয়ে বল তো। মা, আমাদের ঘরের অবস্থা ভালো নয়। এ অতিরিক্ত অনবরত বর্ষার দিনে কত দিন ধরে আমরা নিজের ঘরে বসে শুধু সামান্য নুন আর সাদা ভাত খেয়ে দিন কাটাচ্ছি। গোপাল, তোর মুখে এমন কষ্টের কথা শুনে আমার নিজের জন্মদাত্রী মায়ের মনটা আকুল আর ব্যাকুল হয়ে উঠেছে রে। তুই নিজের মনে আর চিন্তা করিস না। মা, হাটের ভেতর আজকে কোনো জিনিসপত্রের দাম আমাদের এই গরিবের হাতে নাগালে একদম নেই গো। সামান্য 1 ছটাক চাল কিনবার মতো বাড়তি পয়সা আমার পকেটে অবশিষ্ট নেই। গোপাল, তুই আর এক মুহূর্ত নিজের মনের ভেতর এমন কষ্ট আনিস না। তুই এখন নিজের ঘরের দিকে সোজা পথ ধরে চলে যা। নিজের শরীরের খেয়াল রাখিস। মা, তোমরা এই ভারী চটের থলেতে এসব নতুন বাজার কোথায় কিনে নিয়ে আসছো? হ্যাঁ, তোমাদের মতো গরিব মানুষের কাছে এত পয়সা হঠাৎ কোথা থেকে এলো? ও সব টাকা পয়সার কথা এখন থাক রে গোপাল। ওটা নিয়ে তোকে এক মনেও ভাবতে হবে না। তুই নিজের ঘরের ভেতর শান্তিতে থাকিস। আমি সময় মতো তোর জন্য ভালো গরম খাবার নিয়ে আসবো। দাদা, তুমি আর এক মুহূর্ত দেরি না করে নিজের ঘরের বাইরে এসো। বুড়িমা তোমার জন্য এই তাজা কলার পাতায় গরম গরম লুচি আর সুস্বাদু মাংস পাঠিয়েছে। রাকাল, তোমরা এই চারিদিকের অভাবের দিনে এত সব দামি লুচি আর খাসির মাংস রান্না করবার মতো এই টাকা পয়সা কোত্থেকে পেলে? মানুষের কাছ থেকে পেলো নাকি? দাদা, ধনাঢ্য কানাইবাবু আমাদের এই বিপদের দিনে অনেক ভালো টাকা দিয়ে নিজে থেকে সাহায্য করেছেন। এই বিশেষ কারণে আমরা গ্রামের সব অভাবী মানুষকে মন ভরে খাওয়াতে পারছি। গোপাল রে, তুই আর এক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে না থেকে এই গরম পুষ্টিকর খাবারটা নিজের ঘরের ভেতর সাবিত্রীর কাছে নিয়ে যা। বৌমা নিজের মনের ভেতর খুশি হবে রে। মা, আমি তোমার এই ভালো মুখের দিকে আজকে অপরাধের মায়ায় তাকাতে পারছি না। আমার নিজের মনের ভেতর লজ্জার অনুশোচনা হচ্ছে। দেখো দাদা, তুমি তোমার নিজের জন্মদাত্রী মাকে কষ্টের দিনে একটুও দেখতে না, ঘরের দাওয়া একটু জায়গা দিতে না, অথচ তোমার মা কিন্তু তোমার কষ্টের কথা শুনে ঠিকই খাবার নিয়ে এসেছে। গোপাল, আমাদের নিজের মনের ভেতর আজ অপরাধ বোধ আর লজ্জা কাজ করছে। আমরা নিজেদের এই সংসারে এত বড় ভুল নিজের জন্মদাত্রী মায়ের সাথে কিভাবে করলাম বলো তো? সাবিত্রী, তুমি একদম খাঁটি আর ঠিক কথাই বলেছ। আমার নিজের জন্মদাত্রী মা পথের ওই গাছের উপরে ছোট ঘরে কষ্ট করে এই দুর্যোগের দিন কাটাচ্ছেন। গোপাল, আমরা নিজেদের এই অভাবের দোহাই দিয়ে ওনাকে একদিনের জন্য নিজের ঘরের ভেতর একটুখানি আশ্রয়ের জায়গা দিতে পারলাম না। আমরা পাপী। সাবিত্রী, আমি নিজের মনের ভেতর এক খাঁটি সিদ্ধান্ত একেবারে নিয়ে ফেলেছি। এবার থেকে মাকে আমরা নিজেদের ঘরের ভেতরে অনেক আদরে অনেক যত্নে সবসময় আগলে রাখবো। গোপাল, তোমরা এই চারিদিকের অভাবের সময় ঘরের ভেতর বসে এত সুন্দর সুস্বাদু দামি লুচি আর খাসির মাংস কোত্থেকে পেলে? আমাকে একটু স্পষ্ট করে বলো তো। কি যে বলেন না কানাইবাবু, আপনি নিজে তো নিজের ভালো মন থেকে গ্রামের সমস্ত অভাবী মানুষকে দুর্যোগের দিনে এত বড় নতুন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। গোপাল, আমি তো তোদের এই গায়ের কাউকে কোনো নতুন খাবার বা টাকা পয়সা নিজের থেকে আলাদা করে দিইনি। তুই কেমন আজব কথা বলছিস? কানাইবাবু, আমার মা আর এই রাখাল ছেলেটা মিলে আপনার দেওয়া সমস্ত টাকা দিয়ে চারিদিকের গ্রামের সব অভাবী ঘরের পেটে ভরে গরম লুচি আর মাংস বিতরণ করছে। রাখাল, তুই ঘরের ভেতর আছিস নাকি রে?
একবার নিচের উঠানের দিকে তাকিয়ে দেখ, আমি কানাই বাবু তোরই দুয়ারে এসছি। কানাইবাবু, আপনি দুর্যোগের দিনে এত দূর হেঁটে আমার এই গাছের নিচে কষ্ট করে কেন এসেছেন? কোনো দরকার আছে কি? রাখাল, তোর এই গাছের উপর এত সুন্দর একটা ঘর বানিয়েছিস দেখে আমার নিজের চোখ দুটো একেবারে জুড়িয়ে গেল রে। কানাইবাবু, আপনার এক মুহূর্ত নিচে দাঁড়িয়ে না থেকে এই মই বেয়ে আমাদের এই ছোট ঘরের ভেতর চলে আসুন, কথা হবে। কানাই বাবু, তুমি আমাদের এই ছোট ঘরের ভেতর এসেছো দেখে খুশি হলাম। তুমি এই কাঠের পেঁড়িতে শান্ত হয়ে বসো। দিদি, তোমরা এই দুর্যোগের দিনে গ্রামের সব অভাবী মানুষের ঘরে ঘরে এত সুন্দর গরম খাবার বিলিয়েছো শুনে দেখতে এলাম। কানাই বাবু, তুমি নিজের ভালো মন থেকে রাখালকে যে সাহায্য করেছিলে, আমরা তা কেবল সেই টাকাই ভালো কাজে লাগিয়েছি রে। চান্দু, তুই আর এক মুহূর্ত হাত গুটিয়ে দাঁড়িয়ে না করে এবারে হাটের বড় বাজার থেকে প্রচুর চাল আর ডাল আটা কিনে নিয়ে যা। কানে ভাই, বাজারে হঠাৎ করে কাজ জন্য করা হচ্ছে, আমাদের ঘরের ভেতর তো কোনো জিনিসের কমতি নেই। চান্দু, তুই এ সমস্ত নতুন বাজার সাবধানে নিয়ে ওই পথের গাছের বাড়িতে একবারে ভালো করে পৌঁছে দিবি, ঠিক আছে? কানে বাবু, আপনি টাকা পয়সা দামি বাজার তো ওই বুড়ি আর রাখাল ছেলেটা একবারে মিলেমিশে মেরে দেবে। চান্দু, তুই নিজের নোংরা মুখটা বন্ধ কর। অমন খাঁটি ভালো মানুষদের নামে আর নোংরা অপবাদ নিজের মুখে আনবি না। কানেবাবু, আমি তো আপনার ভালো মন্দের কথা ভেবেই করা কথাটা নিজের মুখ থেকে আলাদা করে বললাম, আমার কোনো দোষ নেই। চান্দু, এই পুরো বর্ষার দিনে বুড়ি আর রাখাল যেন গ্রামের সব অভাবী মানুষকে মন ভরে লুচি আর মাংস রেঁধে খাওয়াতে পারে। কানেবাবু, আপনি যখন নিজের মুখে এমন আদেশ দিলেন, তখন আমি আর কোনো নতুন কথা মুখ থেকে বলবো না। দিদি, আমি চান্দুকে নিয়ে তোমাদের এই ছোট ঘরের ভেতর আরো অনেক নতুন বাজার আর দরকারি জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি, কোনো কমতি হবে না। কানাই বাবু, তুমি আমাদের এই ছোট ছেলের ঘরের জন্য এত উপহার পাঠিয়েছো দেখে নিজের মনের ভেতর আনন্দ হচ্ছে। অনেক মঙ্গল হোক। দিদি, আমি তোমায় এক বড় আদেশ দিচ্ছি। এই পুরো বর্ষার দিনে তোমরা দুজনে মিলে গ্রামের সব মানুষকে পেট ভরে গরম খাবার খাওয়াবে। কানাইবাবু, আপনার এই ভালো কাজের জন্য গ্রামের কোনো মানুষ আর এই দুর্যোগের দিনে এক বেলাও না খেয়ে থাকবে না। রাখাল, তোরা যে এত বড় নিঃস্বার্থ কাজ এক মনে করছিস, তার জন্য আমার নিজের মনের ভেতর গর্ব হচ্ছে। তুই আমার ভালো ছেলে রে ভাই। কানাই বাবু, তোমার এই উপকারের কথা আমরা নিজেদের জীবনের শেষ দিন পর্যন্ত ভালো করে মনে রাখব। তুমি অনেক দীর্ঘজীবী হও। কানাইবাবু, আপনার এই মহানুভবতার সামনে দাঁড়িয়ে আমি মাথা নত করে নিজের মনের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার দয়া আমি ভুলব না।